দিয়ে বোঝাচ্ছে এখানে যত প্রকারের কাজ আছে সব কাজই করতে হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি একজনের মুখ থেকে এই লাইনটা শুনতে চাচ্ছি, এটা আপনাদের মুখস্থ করবেন। থিওরিটিক্যাল কোর্সে যখন ভালো নাম্বার পেতে হলে যে কোর্সের যেই স্টাইলের প্রেজেন্টেশন, সেই স্টাইলের প্রেজেন্টেশনটা দিতে হবে। এটা হচ্ছে মেইন হার্ট কোম্পানি সেক্রেটারি। এটা বলতে হবে, আপনাকে জানতে হবে। বলেন, একজনের মুখ থেকে আমি লাইনটা শুনতে চাচ্ছি। স্যার আমি বলি, হ্যাঁ বলেন। a company secretary serves as a critical liaison between the company, its board of directors, shareholders, regulatory bodies, and other stakeholders. থ্যাংক ইউ। আমরা একজনের আপনাদের মুখ থেকে যখন শুনে তখন এটা তার মনে থাকবে বেশি, এই জন্য আপনাদের মুখ থেকে শোনা দিতে হবে। দেন হচ্ছে, তাহলে এটা হলো আমরা এই লাইনটা সব জায়গায় লিখবো, তারপর আপনি আপনার মতো লেখেন। তারপর বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের হার্ট কোম্পানি সেক্রেটারি হার্ট হিসেবে কাজ করে। সে একটা অ্যাডভাইজারি রোল প্লে করে, বিভিন্ন ইফেক্টিভ কমিউনিকেশন করে, রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো এনশিওর করে। হ্যাঁ, আদার্স আদার্স আপনি আপনার মতো আরো আরো বানায় বানায় আপনি যা যা লিখতে পারেন লিখেন। দেন হচ্ছে আবার কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি সেক্রেটারি কাকে বলে সেই লাইনটাও আপনারা লিখতে পারেন। কোম্পানি সেক্রেটারি or secretary means any individual possessing the prescribed qualifications appointed to perform the duty which may be performed by a secretary under this act and any other ministerial or administrative duty. ঠিক আছে, এটা একটু যখন আপনার আইনের যখন সংজ্ঞা দিতে যাবেন একটু কঠিন ভাষায় লেখা, কিন্তু আপনি যখন নিজের মতো লিখবেন সেটা একটু সহজ করে লিখবেন। তাহলে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি কোম্পানি সেক্রেটারি কি প্রয়োজন আছে, হয় এ কোম্পানি সেক্রেটারি নিডেড, কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন। কোশ্চেন মার্ক দিয়ে দেখেন আমরা এখানে বিভিন্ন জায়গায় দেখেন যাচ্ছে এই অনেক অনেক বিভিন্ন ভিন্ন ভিন্ন কারণে কোম্পানি সেক্রেটারি প্রয়োজন। এই প্রয়োজনগুলো আমরা গত ক্লাসে বলছি। আমরা বলি তো, কেউ একজন বলি তো আমরা কি কি আলোচনা করছিলাম কোম্পানি সেক্রেটারির প্রয়োজনগুলা। আমরা যে ডেফিনিশনে যা পড়ছি সেইগুলোই আসলে আমি যখন পয়েন্ট আকারে লিখবো বা আরেকটু ডেসক্রাইব করবো তখনই তাই সেটা হবে নিড অফ দা কোম্পানি সেক্রেটারি। Company secretary plays a vital role in ensuring corporate governance, legal compliance and board support. Then company secretary কি করে, পয়েন্ট গুলা পড়লেন, অ্যাটলিস্ট পয়েন্ট গুলা বলতে হবে কোম্পানি সেক্রেটারি কি কি করে। আমরা কি পড়ছি এগুলা? আমরা ঈদের আনন্দে সব ভুলে গেছি, তাই তো? কেউ কি বলতে পারবেন কোম্পানি সেক্রেটারির প্রয়োজন গুলা? Corporate governance, legal compliance, and board support. থ্যাংক ইউ। হচ্ছে আমরা উপরের লাইনে আমরা বলছি যে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে, লিগেল কমপ্লায়েন্স গুলো এনশিওর করে এন্ড বোর্ড সাপোর্ট সে দিয়ে থাকে। দেন আমরা যদি আমরা নিচে দেখছি, the company secretary plays a pivotal role in ensuring effective corporate governance and regulatory compliance within an organization. The responsibilities extend beyond the administrative duties to include, এখানে কি কি ইনক্লুড আছে, গভর্নমেন্ট গভর্নেন্স ওভারসাইট, যত সুশাসনের কোম্পানি সুশাসনের জন্য যা যা দরকার সবকিছুই কোম্পানি সেক্রেটারি ওভারসাইট করবে। গভর্নেন্স ওভারসাইট, ensuring that companies governing bodies adhere to internal corporate rules and policies, and recommending updates or the introduction of the new policies when necessary. Second point, facilitating communication. কোম্পানি সেক্রেটারি কি কিসের জন্য প্রয়োজন? ফেসিলিটেটিং কমিউনিকেশন, একজনের সাথে যে একজনের কমিউনিকেশন করবে সেটা সহায়তা করার জন্য কোম্পানি সেক্রেটারি প্রয়োজন আছে। সাপোর্টিং ক্লিয়ার এন্ড স্ট্রাকচার্ড communication between the board, committee, and other governing bodies in alignment with the company's charter, corporate governance code, and internal regulations. যেই রুলস রেগুলেশন
অথবা আমরা কর্পোরেট গভর্নেন্স কোড আছে, কোম্পানি নিজের নিজস্ব কিছু রেগুলেশন, ইন্টারনাল রেগুলেশন আছে, কোম্পানি নিজস্ব সনদ আছে। সব কিছুর ভিতরে একটা স্ট্রাকচার্ড ওয়েতে, একটা সঠিকভাবে কমিউনিকেশন করার জন্য কোম্পানি সেক্রেটারির প্রয়োজন, ফেসিলিটিং কমিউনিকেশন। দেন রেগুলেটরি, থার্ড পয়েন্ট রেগুলেটরি কমপ্লায়েন্স। ফোর্থ পয়েন্ট অ্যাডভাইজারি রোল। ফিফথ গভর্নেন্স ইমপ্রুভমেন্ট। তাহলে এই নিড নিড অফ কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারির প্রয়োজন কি, এই পয়েন্টগুলো বলেন তো, কে বলতে পারবেন? তিন চারটা পয়েন্ট, আমরা পাঁচটা পয়েন্ট থেকে অন্তত দুই তিনটা বলি। একজন বলেন কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন? governance oversight, regulatory compliance, গভর্নেন্স ওভারসাইট, দেন হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স, আরেকটা কি বলছেন? অ্যাডভাইজারি রোল, ফেসিলিটিং কমিউনিকেশন, দেন গভর্নেন্স ইমপ্রুভমেন্ট। পাঁচটা পয়েন্ট। আরো আপনি আপনার নিজের মতো আরো বানাইতে পারবেন, অসুবিধা নেই, আমরা এখানে পাঁচটা পয়েন্ট বলছি। অন্য কারো একজনের সাথে কাছ থেকে শুনতে যাই, পয়েন্টগুলো বলেন শুধু। Governance oversight, facilitating communication, regulatory compliance, governance improvement, advisory দেন role. অ্যাডভাইজারি রোল। থ্যাংক ইউ। আরেকজনের কাছ থেকে শুনি, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। Governance oversight, facilitating communicating, regulatory compliance, advisory roles, governance improvement. থ্যাংক ইউ। ফ্যাসিলিটেটিং কমিউনিকেশন। দেন আমরা বলছে ওইগুলো হচ্ছে আমাদের নিড। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকটা সেম একই জিনিস। তারপরও নিডটাকে প্রকাশ করা হয় সাধারণত, যেটা আমার লাগবেই, যেটা ছাড়া আমি চলতে পারি না, সেটাকে বলা হচ্ছে নিড। দেন হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হলে ভালো হয়, গুরুত্ব আছে কিছু, এটাকে আরেকটু মেকআপ করা হয়, একটু সুন্দর করা হয়, ইজ কল ইম্পর্টেন্ট। কোম্পানি সেক্রেটারি ইজ ইম্পর্টেন্ট। এটা কি কোনো প্রয়োজন আছে? বলতেছে হ্যাঁ আছে। কেন প্রয়োজন? দেন ওই আগের কথাগুলাই, বোর্ড অ্যাডভাইজরি, যে নিডের জায়গায় আমরা বলছি অ্যাডভাইজরি রোল প্লে করে, আর এখানে বলছি আমরা বোর্ড অ্যাডভাইজরি। বোর্ডকে সবসময় কোম্পানি সেক্রেটারি অ্যাডভাইজরি দিয়ে থাকে, কারণ বোর্ডে নতুন বোর্ড মেম্বার আসে। বোর্ড মেম্বাররা ওনারা বিজনেস নিয়ে পড়ে থাকে, ওনারা সব রুলস রেগুলেশন তাদের জানার সময় নাই, তারা অনেক ব্যস্ত থাকে। একজন বোর্ড মেম্বার সে চারটা পাঁচটা কোম্পানিতে থাকতে পারে, চারটা পাঁচটাতে সে বোর্ড মেম্বার হতে পারে, কিন্তু কোম্পানি সেক্রেটারি একটা কোম্পানির জন্য, সে কোম্পানি থেকে শুধুমাত্র একটা কোম্পানিতে জব করতে হয়। এই জন্য সে এই সম্পর্কে ইন ডিটেলস নলেজ রাখে। সুতরাং বোর্ড অ্যাডভাইজার হিসাবে কোম্পানি সেক্রেটারির প্রয়োজন আছে। দেন কর্পোরেট অর্গানাইজার, একটা কর্পোরেশন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ইস্যু করতে হয়, শেয়ার যখন সার্টিফিকেট তার মধ্যে দেখছেন একটা আমাকে শোনা যাচ্ছে? আর শোনা এখন যাচ্ছে, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন এখন দেখা যাচ্ছে? জি স্যার। আমাকে বের করে দিয়েছিল, যে না আবার জানবো।
ওকে, দেন হচ্ছে কর্পোরেট অ্যাডভাইজারি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। একজন কোম্পানি সেক্রেটারি ওই কোম্পানির পক্ষে সে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে থাকে। কোথাও কোনো অফিসে যাইতে হবে, জয়েন করতে হবে, ট্রেনিং এর অ্যাটেন্ড করতে হবে, অথবা সেমিনারে যাইতে হবে, কোম্পানির পক্ষ থেকে কোম্পানি সেক্রেটারি যেতে পারে। দিস ইজ কল অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। স্টেক হোল্ডার লিয়েজন, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সে লিয়েজন মেনটেন করে। মিটিং ফ্যাসিলিটেটর, সেই এই যে একটু আগে আমরা বললাম যেটা, সেখানে সেরকমই একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। এই যে কোম্পানির এজিএম হবে, ইজিএম হবে, এজিএম ইটিএম কিভাবে হবে, কন্ডাক্ট কিভাবে করবে, অর্গানাইজ কিভাবে করবে, সেগুলা একজন কোম্পানি সেক্রেটারি করে থাকে। এজিএম কাকে বলে, ইজিএম কাকে বলে, আমরা জানি এগুলা? জি স্যার। This annual general meeting and extraordinary general meeting. শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। এজিএম, এজিএম মানে কি? অ্যানুয়াল জেনারেল। অ্যানুয়াল জেনারেল মিটিং। তাহলে অ্যানুয়াল জেনারেল মিটিংটা বলতে আমরা কি বুঝি? অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে আমরা কি বুঝি, একজন বলেন। স্যার, হ্যাঁ, অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে স্যার একটা ম্যান্ডেটরি মিটিং, যেটা সাধারণত প্রতি বছরই প্রতি হয়। বছরে একবার করতে হয়, প্রতি প্রতি বছরে বছরে একবার করতে হয়, করতে হয়। কিন্তু এটা কোম্পানি ইনকর্পোরেশনের পরে সর্বোচ্চ 18 মাসের মধ্যে এটা প্রথম এজিএমটা হবে। এবং তবে সেগুলো আমরা সেটা না গেলাম, অবশ্যই আপনার সেগুলো আমরা না জানলাম, যেটা অপর হিসাব। আমরা সাধারণ বুঝি কিনা সেটা হলো কথা। কোনো কোম্পানি প্রতি বছর একটা সকল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং করে থাকে, তাকে বলা হয় অ্যানুয়াল জেনারেল মিটিং। ঠিক আছে? এখন কোম্পানি বলতে কি বোঝায় এখানে? আমরা কোম্পানি বলতে কি, সব কোম্পানি কি অ্যাজিউম করতে হয়? না, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। তাই আমরা আমাদের পড়াশোনায় যত কোম্পানি কথা বলবো, সবসময় আমরা মনে করে নিব এখানে হচ্ছে কোম্পানি মানি হচ্ছে লিস্টেড কোম্পানি। ক্লিয়ার? নন লিস্টেড কোম্পানি আমরা এখানে টানবো না, এখানে কোম্পানি হিসেবে আমরা বলবো না। কোম্পানি মিনস লিস্টেড কোম্পানি। ওকে, রুলস রেগুলেশন যতগুলা থাকে গভর্নেন্স সিস্টেমের, সব হচ্ছে লিস্টেড কোম্পানির জন্য। নন লিস্টেডের ক্ষেত্রে কি হবে না হবে সেগুলা নিয়ে আমরা কথা বলবো না। দেন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং বলতে কি বুঝি? স্যার, অ্যানুয়াল জেনারেল মিটিং যেহেতু বছরে একবার হয়, মানে সাধারণত দুইটা এজিএম এর মধ্যে সর্বোচ্চ 15 মাসের গ্যাপ থাকে। ইন দ্য মিন টাইম যদি কোনো ইমার্জেন্সি ইস্যু ক্রিয়েট হয়, যেটার জন্য সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন, সেটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইজিএমটা হয়। থ্যাংক ইউ। কোনো অন্য ইমার্জেন্সি অন্য একজনের কাছে, হ্যাঁ, অন্য একজনের কাছে শুনতে চাই, ইজিএম বলতে আমরা কি বুঝি? মানে স্যার ওই এজিএম পর্যন্ত ওয়েট করার ইয়ে থাকে না আর কি, মানে এজিএম আমাদের পর্যন্ত ওয়েট না করে তাৎক্ষণিকভাবে ইয়ে করে। হ্যাঁ, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মিটিংটা করা হয় সেটা হচ্ছে ইজিএম, সেটা যখন তখনই করা যেতে পারে আর কি। ওকে, মানে থ্যাংক ইউ। ইমার্জেন্সি কোনো ইস্যু যদি অ্যারাইজ হয় আর কি। হ্যাঁ, জি জি স্পেশাল জি, স্পেশাল স্পেশাল কোনো ইস্যুর স্পেশাল কারণে, কোনো স্পেশাল কোনো, সিচুয়েশনের জন্য। হ্যাঁ, তখন আমরা যে কাজটা করে থাকি, কোম্পানি সকল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়, সেটাই এজিএম পর্যন্ত অপেক্ষা করার সময় থাকে না, সেই ক্ষেত্রেই ইজিএম করা হয়।
ঠিক জি। আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে বোর্ড মিটিং। তাহলে বোর্ড মিটিং বলতে আমরা কি বুঝি? ডিরেক্টরদের মিটিং, বোর্ড অফ ডিরেক্টর হ্যাঁ যারা রয়েছে তারা হ্যাঁ, বলেন বলেন, একটু লাভলি বলেন। বোর্ড মিটিং স্যার, মিন বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছে তারা যে মিটিং করে তাদের সেটাই যে বোর্ড মিটিং। মিটিং তাকে বোর্ড মিটিং বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে বলছি মিটিং ফেসিলিটেটর হিসেবে কাজ করেন এই যে কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারি কোনো মিটিং এর অর্গানাইজ করে থাকেন, এগুলো কন্ডাক্ট করে থাকেন। যেমন উদাহরণস্বরূপ বলছে এজিএম, ইটিএম, বোর্ড মিটিং, আরো অন্য যতগুলো মিটিং আছে সে অন্য যে কোনো কিছু মিটিং হতে পারে। এখন ফেসিলিটেটর, ফেসিলিটেটর মানে কি? এখানে এই মিটিং গুলাতে কি করা হয়? নোটিশ দিতে হয়, এজেন্ডা সেট করতে হয়, মাইনস দিতে হয়, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিতে হয়। সবগুলা কাজ কে করবে? কোম্পানি সেক্রেটারি করে দেবে। এই হচ্ছে কোম্পানি সেক্রেটারি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট কয়টা জানলাম? ইম্পর্টেন্ট গুলা কি board বলেন? advise বোর্ড অ্যাডভাইজরি, corporate organizer, কর্পোরেট অর্গানাইজার, authorized responsibility, stakeholder liaison, আর তোর meeting facility. ওকে। তাহলে মিটিং ফ্যাসিলিটেটর বলতে আমরা কি বুঝি? একজন বলেন। একটা AGM, মিটিং EGM, হবে, board meeting. সেখানে বিভিন্ন ধরনের যে ইস্যু গুলো থাকে সেগুলো অর্গানাইজ করেন। মিটিং করতে গিয়ে যা যা কাজ করতে হয় সবগুলা কাজ করে থাকে, এটাকে বলে জি। ফ্যাসিলিটেটর। আর একটু আগে আমরা ওইখানে বলছি কর্পোরেট অর্গানাইজার, এর এর মানে কি? অর্গানাইজার মানে কি বুঝি আমরা? আয়োজক। যিনি অর্গানাইজ করে থাকে। কর্পোরেট অর্গানাইজার মানে কি? যিনি কর্পোরেটটাকে অর্গানাইজ করে থাকে। তাহলে কর্পোরেট মানে হচ্ছে এখানে কোম্পানি, কোম্পানির অর্গানাইজার। কোম্পানি অর্গানাইজার, কোম্পানি করতে কি কি লাগে? কোম্পানি সাধারণত কি কি কাজ করে থাকে? যেহেতু লিস্টেড কোম্পানি, শেয়ার অ্যালটমেন্টের ফ্যাক্টর আছে এখানে, শেয়ার সার্টিফিকেটের ফ্যাক্টর আছে থাকে, বিভিন্ন রিপোর্ট দিতে হয়, স্ট্যাটিউটরি রিপোর্ট দিতে হয়, অ্যানুয়াল রিপোর্ট দিতে হয়, ডিরেক্টরস রিপোর্ট দিতে হয়, সবগুলা উনি করে থাকে। পড়াশোনা কিন্তু ঘুরে ঘুরে এক মানে কমন কথাই সব জায়গায়। তো এগুলো হচ্ছে কোম্পানি সেক্রেটারিকে আবার যদি এইভাবে বলি আমরা এইভাবে বলতে পারি। নেক্সট হচ্ছে কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন কি হবে? কি কোয়ালিফিকেশন কি লাগে কোম্পানি সেক্রেটারি? প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে স্যার, তাকে কমপ্লায়েন্স আর লিগ্যাল সম্বন্ধে জানতে হবে। দেশের গুড গভর্নেন্স বা কমপ্লায়েন্স, লিগ্যাল ল, এগুলা না জানলে প্রথমত সে ডিসকোয়ালিফাইড। সো কোম্পানির রাইট। সেক্রেটারি শুড বি হচ্ছে আহ, এমন একজন যার হচ্ছে ইফেক্টিভ গভর্নেন্স, লিগ্যাল কমপ্লায়েন্স, সাস্টেনেবিলিটি এগুলো নিয়ে আসলে ব্রড নলেজ আছে। এছাড়া আরো তো কিছু আছে এক্সট্রা, যেগুলো আসলে বুকিশ নলেজ টাইপের, যে বুকে যেটা দেওয়া আছে। মানে দ্য থিং ইজ, তাকে আসলে হইতে হবে এমন একজন যে দেশের ল, লিগ্যাল কমপ্লায়েন্স এগুলো সব জানে আর কি। বিজনেস, ল, বিজনেস ল, লিগেল কমপ্লায়েন্স, জি। হ্যাঁ, পাবলিক অ্যাফেয়ার্স। পাবলিক অ্যাফেয়ার্স। তারপর হচ্ছে তা আপনাকে কিভাবে সে প্রেজেন্টেশন করবে, যে যে ফেসিলিটেটর বলছি আমরা, ফেসিলিটেটর করতে গেলে তার তো ওই নলেজটা জানতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোম্পানি সেক্রেটারির কোয়ালিফিকেশন। তাহলে এখানে আমরা বলছি যে টু এনশিওর ইফেক্টিভ গভর্নেন্স এন্ড লিগ্যাল কমপ্লায়েন্স, the board of directors must select a candidate with strong educational credentials, professional experience and relevant skills. আবার এক কোম্পানির, এক ইন্ডাস্ট্রি কোম্পানি সেক্রেটারি আবার অন্য ইন্ডাস্ট্রি কোম্পানি সেক্রেটারির জন্য ঠিক নাও হতে পারে, কারণ সেটা তার স্কিলে দিয়ে বোঝানো যাবে। আপনি যদি ওষুধ কোম্পানির কোম্পানি সেক্রেটারি, সে ওষুধের কোম্পানির জন্য ওষুধ ম্যানুফ্যাকচারিং কি কি লাগে সেইগুলো জানতে হবে, ইনগ্রিডিয়েন্টস গুলা কি কি জানতে হবে। যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, আপনি অ্যাকাউন্টেন্ট, কিন্তু আপনার ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ জানতে হবে, নলেজ লাগবে না। যদি নলেজ না থাকে আপনি অ্যাকাউন্টেন্টের সঠিক হিসাবটা প্রেজেন্টেশন করতে পারবেন না। আপনি হচ্ছেন কোম্পানির
ডিরেক্টর ফাইন্যান্স, আপনি ডিরেক্টর ফাইন্যান্স হওয়া সত্ত্বেও আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ জানতে হবে। ইভেন আপনার সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি ওখানকার যে কেমিস্ট যিনি আছেন তার যে নলেজ, সেই নলেজের কাছাকাছি আপনাও কি ডে বাই ডে নলেজ অ্যাকোয়ার করতে হবে। দিস ইজ কল ইউর স্কিল। তাহলে কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনার সিএমএ হতে হবে, সিএস হতে হবে, এই হতে সে হতে, কিন্তু এটা হলো কোম্পানি আইন অনুযায়ী কোনো ধরা বাঁধা নিয়ম নাই। কিন্তু কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী সেখানে আমার কোম্পানি সেক্রেটারি স্পেসিফিক কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছে। সেখানে বলা আছে কোম্পানি সেক্রেটারি হতে হবে কিসের, প্রফেশনাল বিজনেস গ্রাজুয়েট। হ্যাঁ, বা প্রেফারেন্স দিতে হবে, প্রেফারেবল উইথ বি সিএস, সিএমএ, সিএস, প্রফেশনাল কোয়ালিফিকেশন উইথ সিএস, সিএমএ, সিএ or business graduate or legal graduation from legal department etc. সেখানে কয়েকটা কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া আছে। এটা হলো কর্পোরেট গভর্নেন্স, অর্থাৎ গভর্নেন্সটাকে আরো এনশিওর করার জন্য। কিন্তু কোম্পানি আইনে বলা আছে সেখানে হচ্ছে তাকে এডুকেশনাল ক্রেডেনশিয়াল থাকতে হবে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিলিভেন্ট স্কিল থাকতে হবে। কোর কোয়ালিফিকেশন যেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্সি বলতে কি বোঝায়, আমরা বুঝি এটা কম্পিটেন্সি। তার স্যার কম্পিটেন্স বলতে অ্যাবিলিটি টাইপ। দক্ষতা স্যার, দক্ষতা। ইফিশিয়েন্ট পার্সনকে বোঝানো হয়, ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট পার্সন সংশ্লিষ্ট বিষয়ে আর কি। হ্যাঁ, শোনা যাচ্ছে? রাস্তা স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু আপনারা একটু ইয়ে করেন, ওয়েট করেন, আমি সরাসরি লাইনটা লাগাইনি, দেখি নেটের কারণে। সরি, আবার বারবার আমাকে বের করে দিচ্ছে, আবার ওটু ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কোয়ালিফিকেশন এন্ড কম্পিটেন্সি। কোয়ালিফিকেশন তো আমরা জানি নাকি, কোয়ালিফিকেশন আর কম্পিটেন্সির মধ্যে পার্থক্য কি বলেন তো একজন? স্যার কোয়ালিফিকেশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, রাইট। আর কম্পিটেন্সিটা হচ্ছে জ্ঞান, দক্ষতা, আচরণ, অভিজ্ঞতা এগুলোর সমন্বয়। আমি একজন যে যে আসলে কাজটা করবে তার মানে যে কাজটা করছে সে যদি দক্ষ হয়, তার যদি ওইটার বিষয়ে সঠিকভাবে জ্ঞান থাকে, তার অ্যাটিটিউডে যদি ওইটা প্রকাশ মানে প্রফেশনালিজম প্রকাশ পায় বা অভিজ্ঞতার সাথে যদি সমন্বয় করে, তাকে আমরা আসলে বলতে পারি যে সে একজন কম্পিটেন্ট পারসন।
আর কোয়ালিফিকেশনটা হচ্ছে শুধু তার যে বুকিশ নলেজ বা সার্টিফিকেট দিয়ে যেটাকে আসলে খুব তাড়াতাড়ি মানে ডিফাইন করা যায়, ওইটাই কোয়ালিফিকেশন। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় অন্য আরেক কেউ একটু বলবেন, অ্যাড করবেন? আমরা কোয়ালিফিকেশনের কম্পিটেন্সি পার্থক্যটা আমরা বুঝতে পারছি। কোয়ালিফিকেশন হচ্ছে আপনার সার্টিফিকেশন। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, অল আর সিএমএ মেম্বার, অল আর এফসিএমএ, সবাই এফসিএমএ, কিন্তু একজন এফসিএম এর কে হায়ার করা হয়, মান্থলি স্যালারি তাকে দেওয়া হচ্ছে 20 লাখ, আরেকজন এফসিএম কে হায়ার করা হয় 1,20,000। কেন পার্থক্যটা কেন? ডিউ টু কম্পিটেন্সি, ডিউ টু কম্পিটেন্সি। এখন আপনি বুঝে নেন তাহলে 20 লাখ টাকা আর 1 লাখ টাকা, 1,20,000 কেন পার্থক্যটা ছিল? শুধু সার্টিফিকেট থাকলে হবে না, শুধু জ্ঞান থাকলে হবে না, কোথায় কোথায় কিভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে, সব স্কিল লাগবে। ওই বিজনেস সম্পর্কে নলেজ লাগবে। ওই বিজনেস সম্পর্কে আপনি সার্টিফিকেট যখন এফসিএম এ হয়েছেন, তখন আপনার ওই এফসিএম তে ওষুধ কোম্পানি যখন এমডি আসবে, এমডির সাথে কিভাবে কথা বলতে হবে, এটা ওখানে শিখিয়ে দেয়নি। এটা আপনার ওই প্রফেশনাল অ্যাটিটিউড থেকে এগুলা বেরিয়ে আসবে। ঠিক আছে, এ হচ্ছে মূল পার্থক্য। তাহলে এখানে বলা হচ্ছে কোর কোয়ালিফিকেশন কম্পিটেন্সি এন্ড ইফেক্টিভ কোম্পানি সেক্রেটারি শুড possess the following qualifications and personal attributes: a comprehensive understanding of corporate and securities law, as well as the applicable corporate governance code, এই সম্পর্কে জানতে হবে। The ability to mediate, facilitate a consensus and manage the interest of diverse stakeholders. স্টেকহোল্ডার বিভিন্ন প্রকার স্টেকহোল্ডার আছে, বিভিন্ন রকম। সুতরাং ওই স্টেকহোল্ডার, ডাইভার্স স্টেকহোল্ডারদেরকে আপনার ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। A deep knowledge of the company, business operations and industry context. Business operations, industry context deep knowledge থাকতে হবে। The capability to navigate organizational bureaucracy and drive efficient decision making. Strategic forecast to identify emerging risks and provide early warnings to management. তাহলে কোর কোয়ালিফিকেশন হচ্ছে আপনার হার্ড স্কিল, অর হচ্ছে আপনার সার্টিফিকেশন। হ্যাঁ, বাট কম্পিটেন্সি ডিপেন্ডস আপন সার্টিফিকেশন অ্যাজ ওয়েল এজ সফট স্কিল। এখানে অনেকগুলো সফট স্কিলের কথা বলা হয়েছে: মেডিয়েট, ফেসিলিটেট কনসেনসাস, ম্যানেজ করা, হ্যাঁ, তারপর হচ্ছে ইমার্জিং রিস্ক গুলা আইডেন্টিফাই করা, এবং আর্লি ওয়ার্নিংস দেওয়া ম্যানেজমেন্টকে, এই সবগুলোই হচ্ছে কি সফট স্কিল। সফট স্কিল সম্পর্কে ভালো জানতে হবে। Those are the core qualifications and competencies of a company secretary. এবং কোম্পানি সেক্রেটারি অলওয়েজ শুড বি ডিটেইলস ওরিয়েন্টেড, ফ্লেক্সিবল অ্যান্ড ক্রিয়েটিভ। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস থাকতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স, মানুষের বা যাদের সাথে কাজ করবে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স পাওয়ারটা তার বেশি হতে হবে। দেন হলো ইন্টিগ্রিটি অ্যান্ড রিপুটেশন। কোম্পানি থেকে মাস্ট বি এ পার্সোনাল ইম্প্রেসিবল, ইন্টিগ্রিটি, প্রফেশনাল রিপুটেশন, আমরা ইন্টিগ্রিটি কি, আমরা যে আগের ক্লাসে আমরা বলছিলাম, আমরা কি এটা খেয়াল আছে ইন্টিগ্রিটি বলতে কি বুঝি? জি স্যার, বলছিলেন স্যার। হ্যাঁ, ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি? অনেস্টি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। ইন্টিগ্রিটি মিন্স হচ্ছে অনেস্টি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আপনি খুব সৎ, কিন্তু আপনি সেটা প্রকাশ করেন না। পুরো অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন না, তাহলে আপনার ইন্টিগ্রিটি নাই। কিন্তু আপনি কারো কাছ থেকে 2 টাকা ঘুষ নেন না, এটা আপনি সৎ। কিন্তু যিনি ঘুষ দিতেছেন তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন না, সুতরাং আপনার ইন্টিগ্রিটি নাই।
ইন্টিগ্রিটি মিনস অনেস্টি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আমরা আইফাকের প্রফেশনাল কোড 5টা কোডের কথা বলছিলাম, মনে আছে কারো? কোড অফ এথিক্স। আইফাক মানে কি মনে আছে? আমরা আইফাক বলতে কি বুঝি? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, সারা বিশ্বের অ্যাকাউন্টেন্টদের একটা ফেডারেশন, একটা বডি। যেমন বাংলাদেশে আইসিএমএবি, আইসিএবি দুইটা অ্যাকাউন্টিং বডি, এরকম সারা বিশ্বের সবগুলো অ্যাকাউন্টিং বডি মিলে একসাথে তাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, আইফাক। ক্লিয়ার? এখানে এই ইন্টারন্যাশনাল ইয়েস ফেডারেশন স্যার। অফ অ্যাকাউন্টেন্ট আইফাক 5টা কোড অফ এথিক্সের কথা বলছে। এর ভিতরে একটা হচ্ছে, অন্যতম হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি আছে স্যার, প্রফেশনালিজম এন্ড ডিউ কেয়ার, কম্পিটেন্সি আছে। কনফিডেন্সিয়ালিটি, অবজেক্টিভিটি। ওকে, জি জি। থ্যাংক ইউ। তাহলে এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো মেইন যে কোনো কোর্সের ভিতরে পরীক্ষায় চলে আসবে। আইফাকের কোড অফ এথিক্স আপনি অ্যাকাউন্টিংও আসে, আপনি এই যে কর্পোরেট গভর্নেন্সও আসতে পারে, আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও আসতে পারে, সব সাবজেক্টে আসতে পারে। কারণ আইফাকের কোড অফ এথিক্স এই 5টা সবাই মানতে হবে, আপনি সব সাবজেক্টের ক্ষেত্রেই। সেটা সিএ তারাও মানতে হবে, সিএমএ তারাও মানতে হবে। both ICABB and ICMAB both are members of IFAC. Okay, next আমরা বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়? অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট যেভাবে করতে হয় সাধারণত কোম্পানি সেক্রেটারি সেভাবেই করতে হয়। পার্থক্যটা হলো 2 জায়গায়। কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করে থাকে বোর্ড অফ ডিরেক্টরস, আর ইন জেনারেল যে এমপ্লয়ীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এইচআরডি। ক্লিয়ার? মূল পার্থক্যটা কোনটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি? ইন জেনারেল এমপ্লয়ির সাথে কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের পার্থক্যটা কি? একজনকে রিক্রুট করে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, আর অন্যরা হচ্ছে এইচআর এর মাধ্যমে আসে। ওকে, থ্যাংক ইউ। এই হলো মূল পার্থক্য। এখন কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে একটা কোম্পানির ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তার যেমন প্রথমে তার কি বলা হয়, ইন্টারেস্ট দেওয়া হয়, তার কাছে সিভি নেওয়া হয়, তারপর সেগুলো বাসে স্ক্রিনিং করা হয়, তারপর তার পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, তার সফট স্কিল, হার্ড স্কিল সবগুলো দেখা হয়, তারপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। ঠিক কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রেও একই রকম করা হয়। The procedure for appointing a company secretary may be outlined in the company charter. সাধারণত কোম্পানির যে চার্টার থাকে সেখানে স্পেশাল ভাবে এগুলা আউটলাইন করা আছে, সেখানে বর্ণনা করা আছে, with more detailed processes governed by the internal regulation. According to Corporate Governance Code 2018 issued by Bangladesh Security Exchange Commission, এগুলো আপনারা পড়ে ফেলছেন, আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা সবাই রিসেন্ট পড়েই সেগুলো মুখস্থ করে রাখছেন, আমি অনেক আগে বলছি। সেখানে বলা আছে কিভাবে কর্পোরেট গভর্নমেন্ট একটা কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্ট করতে হবে। দি অথরিটি টু অ্যাপয়েন্ট দ্য কোম্পানি সেক্রেটারি লাইক উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টর। কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্স কোডে বলে দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসরা কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করবে। দি বোর্ড ইজ অলসো রেসপন্সিবল। বোর্ড শুধু অ্যাপয়েন্টমেন্ট করলেই হবে না, বোর্ড দ্য কোম্পানি সেক্রেটারি টার্মস কন্ডিশন কি হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি হবে, তার রিমুনারেশন কত হবে, তা কি হলে তাকে টার্মিনেশন করা যাবে, এরকম ইন ডিটেল সেখানে একটা লেখা থাকবে। এই সব কিছুর জন্য বোর্ড রেসপন্সিবল। প্রথমেই যেটা বলছিলাম যে ক্যান্ডিডেট ইনফরমেশন এন্ড অ্যাসেসমেন্ট, তার সম্পর্কে, ক্যান্ডিডেট সম্পর্কে ইনফরমেশন নিবে, তাকে অ্যাসেসমেন্টের করবে। বিফোর ফাইনালাইজিং দ্য অ্যাপয়েন্টমেন্ট
the board of directors must conduct a comprehensive evaluation of potential candidates to ensure transparency and informed decision making. Nominees for the position of company secretary should submit detailed information, including educational qualification, employment history and experience in other organizations, affiliations, or relationships with details of share ownership, a declaration of non-conviction of any criminal or major administrative offense, any other relevant personal or professional circumstance that could impact their performance. তাহলে প্রথম কাজ হচ্ছে ক্যান্ডিডেট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন নেওয়া এবং সেই অনুযায়ী অ্যাসেসমেন্ট করবে। সেখানে এই ইনফরমেশনের আন্ডারে কি থাকবে? ইনফরমেশনের গুলা হতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, অন্য কোনো বিজনেস পার্টনার অথবা রিলেটেড পার্সনের সাথে তার কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা, রিলেশনশিপ আছে কিনা, শেয়ার ওনারশিপ আছে কিনা কোম্পানির, তারপর সে কোনো ক্রিমিনাল আর মেজর অফেন্সের জড়িত নাই সেরকম একটা ডিক্লারেশন ফর্মে সে সাইন করবে। দেন রিলিভেন্ট প্রফেশনাল পার্সোনাল সার্কামস্টেন্সের ক্ষেত্রে তার কি ইন্ডেক্স হবে সেগুলা, তার পারফরমেন্স গুলা, প্রিভিয়াস পারফরমেন্স গুলা, তারা ইনফরমেশন গুলা নিবে। দেন নেওয়ার পরে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারির সাথে বোর্ড অথবা কোম্পানির একটা কন্ট্রাক্ট হবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটাকে বলে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে অনেকগুলা ডিটেলস দেওয়া থাকবে। এর ভিতরে কোম্পানি সেক্রেটারি এবং বোর্ড অফ ডিরেক্টর স্পেশালি ওখানে বলা থাকবে রোলস এন্ড রেসপন্সিবিলিটি। কোম্পানি সেক্রেটারি কি রোলস, তার রেসপন্সিবিলিটি কি, তার কোম্পানি সেক্রেটারি রিমুনারেশন এন্ড বেনিফিট, টার্মস অফ অ্যাপয়েন্টমেন্ট, ডিউটিস, রাইটস এন্ড রিপোর্টিং স্ট্রাকচার। For large organization, it is highly recommended that the company secretary be engaged on a full-time basis to ensure complete focus and effectiveness in discharging their broad responsibility. সাধারণত কোম্পানি সেক্রেটারি, এখানে বলছে লার্জ অর্গানাইজেশন, ছোট অর্গানাইজেশনও কোম্পানি সেক্রেটারি ফুল টাইম বেসিসেই হয়, কন্ট্রাক্ট আপনার পার্ট টাইম বেসিসে সাধারণত নিয়োগ দেওয়া হয় না, কারণ এখানে অর্গানাইজেশন বলতে লিস্টেড অর্গানাইজেশন, সাধারণত লিস্টেড অর্গানাইজেশনগুলো একটু লার্জ অর্গানাইজেশনই হয়ে থাকে। The chairman of the board should be authorized to draft and finalize the employment contract, ensuring alignment with company policies and legal framework. এই যে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে সেখানে সাইন করবে কে? চেয়ারম্যান অফ দ্য বোর্ড, বোর্ডের যে চেয়ারম্যান উনি সাইন করবে, আর কোম্পানি সেক্রেটারি সে নিজে সাইন করবে। দেন এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। থার্ড পয়েন্ট হচ্ছে কোম্পানি সেক্রেটারির জন্য একটা অফিস দিতে হবে তাকে। সে অফিসের তার কি থাকবে? তার একজন মিনিমাম একজন সাবঅর্ডিনেট থাকবে, তার একজন মেসেঞ্জার থাকবে, পিয়ন থাকবে, সে যেন সুন্দরভাবে কাজ করতে পারে। হ্যাঁ, এই সবগুলা তাকে ফেসিলিটি গুলো দিতে হবে। এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি ইন লার্জার কোম্পানিজ উইথ এ ব্রড shareholder base, extensive board structure, or multiple board committee, it may be necessary to establish a dedicated office of the company secretary. Company secretary যে আলাদা সেপারেট একটা অফিস দিতে হবে। The office may be staffed with qualified assistant, তাকে কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্টের দিতে হবে তাকে স্টাফ হিসাবে, who support the company secretary in managing shareholder communication. এই স্টাফরা কি করবে? অফিস অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে, কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে, তারা শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন করবে, বোর্ড অ্যান্ড কমিটি লজিস্টিক্স সেখানে সহায়তা করবে, কর্পোরেট ফাইলিং এন্ড ডকুমেন্টেশন গুলা করবে, গভর্নেন্স কমপ্লায়েন্স এন্ড রিপোর্টিং। Such a structure enhances the capacity of the company secretary to manage the high volume of governance activity efficiently. Then finally যদি আমরা বলি the appointment of a company secretary is a critical governance decision that must be made with diligence, transparency, and strategic foresight, ensuring the right individual is selected and supported by appropriate resources and strengthen the company's legal compliance, board effectiveness, and overall governance framework. আমরা এতক্ষণ যা বললাম কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে, আরো কোনো কোশ্চেন আছে? বা আমি যে স্টাইলে পড়াচ্ছি আপনাদের কি ঠিক আছে? আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে
কারণ এটা যেহেতু আপনার জি স্যার, ক্লিয়ার। অনলাইন অনলাইন বেসিসে আমি আপনাদের কে দেখতে পাচ্ছি না, আপনাদের আই কন্টাক্ট করতে পারছি না যে আসলে কি আপনারা বুঝতেছেন কিনা। তা আমার মনে হয় যেহেতু আপনারা সবাই এখানে মেচুর, সুতরাং আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি প্রয়োজন হয় আমি আবার রিভিউ করবো, আমি স্টপ যাব, আস্তে আস্তে যাব, অসুবিধা নেই। স্যার আপনি কি ম্যানুয়াল থেকে পড়াচ্ছেন? না, ম্যানুয়াল না, এটা আমার নিজের মতো করে করানো করানো। ও আচ্ছা। আর এই ম্যাটেরিয়ালস গুলো গ্রুপে দেওয়া যায় কিনা স্যার? স্যার আমরা যদি ম্যানুয়ালটা ভালোভাবে কভার করি আর এর পাশাপাশি যদি এক্সট্রা লার্নিং এর জন্য বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে পড়ি, তাহলেই তো মনে হয় যথেষ্ট না? নাকি অনেকগুলো বই পড়তে হবে? স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার তো চলে গেছে, মানে আবার এসছে। স্যারই মনে রূপক হয় ভাই নাকি? হারাই গেল। যে ওটি জি চলে ভাই যাচ্ছে, ছিলাম। ওটি চলে যাচ্ছে, ওটি আসতেছে। স্যার আসছে নাকি? স্যার আপনার ওখানে মনে হয় নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। হ্যাঁ, হইতে পারে, আর নেটওয়ার্কে সরাসরি লাইন দেই নাই, অন্যদিন তো এইভাবেই চলছে, সুতরাং নেক্সট লাইনটা দিয়ে দিতে হবে আর কি। ওয়াইফাই লাইন তো, ওয়াইফাই লাইন মনে ডিস্টার্ব করে। জি, এক ভাই জানি কি বলতে চাইছিলেন স্যার? বলেন। হ্যাঁ, বলেন, কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার কোশ্চেন নাই, একটা হ্যাঁ, সাজেশন আপনার কাছ থেকে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি শুধু ম্যানুয়ালটা ভালোভাবে পড়ি, ওইখানেই তো মোটামুটি একটা সিলেবাস টাইপের স্ট্রাকচার দাঁড় করানো আছে। আর ফার্দার রাইট, যদি আমরা আরো জানতে চাই, সেজন্য তো অবশ্যই অন্য রেফারেন্স বই বই পড়বো, রাইট? সো অবশ্যই। এটাই কি মানে এনাফ হবে, নাকি আরো সবগুলা বই টই আরো অনেক ঘাটাঘাটি করে পড়তে হবে? আমি আমি আমরা তো আপনাকে আসলে যে একটু মানে প্রফেশনাল লাইফে খুব বেশি সময় দিয়ে পড়তে পারছি না, সো একটু হতাশ। আমি আপনাকে যেটা কোনোভাবে কি বলবো, আপনি একটু আমাদের সাহস দিবেন যে আমি শর্টকাট আপনাকে ওয়ে যেটা, আছে কিনা কোনো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাকে যেটা বলবো, আপনাদের পাস করার জন্য খুব বেশি পড়তে হবে ওইরকম কিছু না। ম্যানুয়াল যদি পান, ম্যানুয়াল পড়লেন, ম্যানুয়াল পড়লে আমার যে ক্লাস লেকচার, এই লেকচারগুলো যদি ফলো করেন, যে কোনো টিচারের ক্লাস লেকচারগুলো ফলো এবং ম্যানুয়াল ফলো করলে যথেষ্ট পাস করার জন্য। এই বিশেষ করে এইসব কোর্সে, থ্যাংক ইউ। এইসব কোর্সগুলা যেগুলাতে আপনার মানে থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যালের জন্য হচ্ছে ভিন্ন হিসাব। থিওরিটিক্যালি প্রবলেম হচ্ছে, থিওরিটিক্যালি লেখার ক্ষমতাই নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টের লেখার ক্ষমতা নাই। পরীক্ষা হলে যদি আপনার লেখার ক্ষমতা থাকে, এত পড়তে হয় না, কম পড়াতেই কিন্তু অনেক কিছু লেখা যায়। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে লেখার ক্ষমতা থাকতে হবে ইংলিশে। অনেক স্টুডেন্টই আসেন, মানে আপনি যখন এখানে ইংলিশে লিখতে যাবে, ইংলিশে স্পিকিংও করতে পারে বা অনেক কিছু পারে, কিন্তু থেকে যে লিখবে পরীক্ষায় তখন পারে না। লেখা, এই জন্য লেখার এবিলিটি তৈরি করতে হবে। আপনি যত বেশি লিখতে পারবেন ততই ভালো নাম্বার পাবেন। ওকে, থিওরিটিক্যালি এত এত কিছু দরকার নাই, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকেন, তারপর আপনি নিজের মতো লিখতে পারবেন। সেই জন্য আপনি ক্লাস লেকচারে, আপনারা যারা যে যে টিচারের ক্লাস করতেছেন, ক্লাস লেকচারের যে জিনিসগুলো, এগুলো যদি একটু ভালো করে মুখস্থ করেন, বাকিটা আপনি কনসেপ্ট যদি বুঝে ফেলেন, কারণ ক্লাস টিচার যেহেতু ওনার পড়াটা পড়তেছেন, আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি অটোমেটিকলি লিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আমি যেটা কোশ্চেন করছিলাম সেটা হচ্ছে যে কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর গুলো কি কি, এটা একটু বলেন তো। বলতে হবে, একজন বলেন। অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি সেক্রেটারি, ক্ষেত্রে কি কি কাজ করতে হবে? ফার্স্ট ফার্স্ট অন সিভি নিতে হবে কি কোম্পানি ক্যান্ডিডেট ইনফরমেশন ইনফরমেশন এন্ড অ্যাসেসমেন্ট, ক্যান্ডিডেট ইনফরমেশন এন্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসেসমেন্ট। ওকে, ক্যান্ডিডেট ইনফরমেশনে কি কি থাকে?
এডুকেশনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, কোথায় কোথায় জব করেছে সেটা থাকবে, কোন জায়গায় লিয়াজু করেছে বা নেটওয়ার্কিং দেখবে। তারপর হচ্ছে তার আসলে শেয়ারে ওনারশিপ আছে কিনা, দেন তার আসলে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কিনা, বা তার নামে কোনো মামলা টামলা থাকলে, অথবা এমন কোনো কিছু যেটা আসলে তার পারফরমেন্স ইফেক্ট করবে বা ইম্প্যাক্ট করে, এই ধরনের কিছু ওকে, থাকলে থ্যাংক ইউ। তাহলে এই ইনফরমেশন সেগুলো গুলো অ্যানালাইজ করবে। লাগবে। দেন হচ্ছে তার সাথে কি করতে হবে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট করতে হবে। জি স্যার। স্যার কি আবার বের হয়ে গেছেন? আমরা স্যার, আমরা কিন্তু আপনার কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না। স্যার তো মনে হয় বের হয়ে গেছে। আর মনে হয় চলে গেছে। রূপক ভাই, জি। রূপক ভাই একটা জি ফোন ভাই, করতে হ্যাঁ, শোনা স্যার যাচ্ছে। এসছে, স্যার এসছে। হ্যাঁ, জি স্যার স্যার, একটা ফোন দেখা যাচ্ছে এবার। জি। ওকে, এখন আর সমস্যা হবে না। তা সরাসরি লাইন দিয়ে দিচ্ছে। ওকে, দেন হলে এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারিকে একটা অফিস দিয়ে দিতে হবে, ডেডিকেটেড অফিস। সেই অফিসে কি থাকবে, তার স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট থাকবে। কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্ট হতে হবে, শুধু অ্যাসিস্ট্যান্ট দিলেই হবে না, কোয়ালিফাইড হতে হবে। দেন হচ্ছে, তাহলে কোম্পানি সেক্রেটারি সম্পর্কে কর্পোরেট গভর্নেন্স কোডে কিছু প্রভিশন দেওয়া আছে। সেই প্রভিশন গুলা কি কি? প্রভিশন হচ্ছে অর্গানাইজিং মিটিং অফ দ্য জেনারেল মিটিং অফ শেয়ার হোল্ডার্স অ্যান্ড দ্য বোর্ড অফ ডিরেক্টর্স, advising on meeting procedures and corporate governance practice, preparing and maintaining accurate minutes of meetings, ensuring that resolutions passed by the board of directors comply with the applicable laws and regulations, providing financial information, meeting minutes, and other relevant matters to members of the board of directors and its committee. এগুলো হলো স্পেসিফিক প্রভিশন রিলেটেড উইথ
company secretary given by the Corporate Governance Code 2018. Corporate company secretary ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্পোরেট গভর্নেন্স পলিসি বেস্ট প্র্যাকটিস বলতে কি বুঝি? গভর্নেন্স বেস্ট প্র্যাকটিস বলতে আমরা কি কর্পোরেট বুঝি? গভর্নেন্স যেটা আছে এটা ইমপ্লিমেন্ট করা বা অ্যাপ্লাই করা আর কি, পলিসি এক্সপিরিয়েন্স। যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন করা, জি 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 সঠিকভাবে আপনার অ্যাপ্লাই করা, তখন তাকে বলা বেস্ট প্র্যাকটিস। জি এখন আপনি দেখালেন সব কোড মানি, কিন্তু আপনার অর্গানাইজেশন পজিশন ভালো না, তাহলে আপনার কি নাই? কমপ্লায়েন্স করতেছেন কিন্তু আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে না। কমপ্লায়েন্স এবং বেস্ট প্র্যাকটিসের গুড ক্ষেত্রে গভর্নেন্স পার্থক্য আছে? নাই। নাই। তাহলে কোম্পানি সেক্রেটারি একটা অর্গানাইজেশনের কর্পোরেট গভর্নেন্স পলিসি ডেভেলপমেন্টে সে সহায়তা করে থাকে এবং বেস্ট প্র্যাকটিস গুলা করে থাকে। সেইগুলা কি কি করতে পারে, সেই কাজগুলা ডেভেলপমেন্ট কর্পোরেট গভর্নেন্স পলিসি বেস্ট প্র্যাকটিস কিভাবে করতে পারে? কন্ট্রিবিউশন টু কর্পোরেট গভর্নেন্স কিভাবে সে কন্ট্রিবিউশন করে থাকে? ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। আপনি কর্পোরেট গভর্নেন্স যে পলিসি এবং বেস্ট প্র্যাকটিসে সে হবে, সেটা অবশ্যই সে পলিসিগুলো ডেভেলপমেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশন করতে হবে। The company secretary plays a critical role in formulating and executing governance policies and practices that align with the company's strategies, objectives, and regulatory requirements. Then compliance and oversight. By actively monitoring adherence to corporate governance policies, the company secretary demonstrates the organization's commitment to ethical conduct and regulatory compliance. Any breaches or inconsistencies are promptly reported to the board of directors. তাহলে কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্স পলিসি ডেভেলপমেন্টে সে সহায়তা করতে পারে এবং বেস্ট প্র্যাকটিসেও সে কি করতে পারে? সহায়তা করতে পারে। এখন কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে সে কি কি কন্ট্রিবিউশন করতে পারে? ফার্স্ট ওয়ান হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সের যে রুলস রেগুলেশন সেগুলো ফর্মুলেটিং এবং এই এক্সিকিউটিং গভর্নেন্সের পলিসি প্র্যাকটিস গুলা এক্সিকিউটিং এ সে সহায়তা করে থাকে। কর্পোরেট গভর্নেন্সের যতগুলো পলিসি আছে, যে কোড আছে, কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলা সে কমপ্লায়েন্স এবং সেগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এগুলো ওভারসাইট করে থাকে এবং আলটিমেটলি যদি না হয়ে থাকে, কোনো ব্রিচ হয়, তাহলে সে বোর্ড অফ ডিরেক্টরকে রিপোর্ট করে থাকে। দেন কন্টিনিউয়াস রিভিউ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্সের পলিসিগুলা সে কন্টিনিউ রিভিউ করবে এবং ইমপ্রুভমেন্টে কাজকে সহায়তা করবে। ইন্টারনাল সে রিভিউইং এর ক্ষেত্রে কি হতে পারে? ইভলভিং লিগ্যাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, ইমার্জিং ট্রেন্ডস ইন গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, ড্রাইভিং গভর্নেন্স রিফর্ম। একজন কোম্পানি সেক্রেটারি আর কি কাজ করতে পারে? লিগ্যাল এন্ড অর্গানাইজেশনাল সাপোর্ট বোর্ড অফ ডিরেক্টরদেরকে দিয়ে থাকে। লিগ্যাল এন্ড অর্গানাইজেশনাল সাপোর্ট বোর্ড অফ ডিরেক্টরকে দিয়ে থাকে। লিগ্যাল এবং অর্গানাইজেশনাল সাপোর্ট গুলো কিভাবে দেয়? A significant portion of a company secretary's responsibility is devoted to supporting the board of directors. একজন কোম্পানি সেক্রেটারি রেসপন্সিবিলিটির ভিতরে মেজর পোর্শন হচ্ছে, সিগনিফিকেন্ট পোর্শনটাই হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরকে সাপোর্ট করা। সবসময় বোর্ড অফ ডিরেক্টরকে সাপোর্টের জন্য কোম্পানি সেক্রেটারি ডেভোটেড থাকে। তার যত কার্যক্রম আছে, রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম রেসপন্সিবিলিটি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরকে সাপোর্ট করা। Their role is critical in ensuring effective board governance, compliance with legal requirements, and smooth organizational processes, which is depicted as under governance support. Governance support এর আন্ডারে কি থাকে?
গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান। চেয়ারম্যানকে গভর্নেন্স রিলেটেড যত রুলস রেগুলেশন আছে সেটা চেয়ারম্যানকে রিপোর্ট করবে। দি কোম্পানি সেক্রেটারি শুড রিপোর্ট directly to the chairman on all governance related matters to enhance board effectiveness। যে বোর্ডকে ইফেক্টিভ করার জন্য, হ্যাঁ, ইফেক্টিভনেসটা আরো বাড়ানোর জন্য কোম্পানি সেক্রেটারি সরাসরি চেয়ারম্যানকে রিপোর্ট করে থাকে। গভর্নেন্স রিলেটেড যত বিষয়াদি আছে সকল বিষয় সম্পর্কে চেয়ারম্যানকে রিপোর্ট করে থাকে। গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান। এনশিওরিং হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লো। হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লোটা সেটা এনশিওর করে। রেসপন্সিবল ফর এনশিওরিং দ্যাট board and its committee receive accurate, timely and well presented information। ইনফরমেশন গুলো যদি সঠিক না জানে, সঠিকভাবে বোর্ড অথবা অন্য অন্য কমিটি তারা যদি না পায় তাহলে সঠিক তথ্য দিতে পারবে না, সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না। এই জন্য কোম্পানি সেক্রেটারি সঠিক তথ্যগুলো দ্রুত সময়ে সঠিকভাবে সঠিক সময়ে সে তথ্যগুলো দিয়ে থাকে। Director induction and development. That secretary should facilitate or arrange for the fulfillment of director training and development in alignment with board evaluation outcomes and tailored to each director's role। Director induction and development. Secretary should facilitate or arrange for the fulfillment of director training and development in alignment with board evaluation outcomes and tailored to each director's role। এখানে কোম্পানি অনেকগুলো ডিরেক্টর থাকে, তাদের প্রতিজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর কার কি রোল সে সেইভাবে সেট করে দেয়। পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ। একটা নির্দিষ্ট সময় পর পর যে গভর্নেন্সে কি হইলো, সেটা কি ডেভেলপ হয়েছে কিনা সেগুলা সে রিভিউ করে। ইন কোলাবোরেশন উইথ দ্য চেয়ারম্যান। চেয়ারম্যানের সাথে সমন্বয় করে দ্য কোম্পানি সেক্রেটারি শুড পিরিয়ডিক্যালি রিভিউ দ্য adequacy of board processes and governance mechanisms, suggesting improvement as necessary। তাহলে আমরা এখানে দেখলাম কোম্পানি সেক্রেটারির কাজগুলোর ভিতরে মানে লিগ্যাল এবং অর্গানাইজেশনাল সাপোর্টের আন্ডারে গভর্নেন্স সাপোর্টের কি কি কাজ করে থাকে। গভর্নেন্স সাপোর্টের আন্ডারে কাজ করে থাকে গভর্নেন্স অ্যাডভাইজারি টু দ্য চেয়ারম্যান, এনশিওরিং হাই কোয়ালিটি ইনফরমেশন ফ্লো, ডিরেক্টর ইন্ডাকশন এন্ড ডেভেলপমেন্ট, পিরিয়ডিক গভর্নেন্স রিভিউ। দেন লিগ্যাল এন্ড প্রসিডিউর কমপ্লায়েন্স। এখানে ফার্স্ট পার্ট হলো গভর্নেন্স সাপোর্ট, সেকেন্ড হলো লিগ্যাল এন্ড প্রসিডিউরাল কমপ্লায়েন্স। লিগ্যাল এন্ড প্রসিডিউরাল কমপ্লায়েন্সের আন্ডারে ইন্টারপ্রিটেশন অফ লিগ্যাল এন্ড কর্পোরেট ডকুমেন্ট। ইন্টারপ্রিটেশন অফ লিগ্যাল এন্ড কর্পোরেট ডকুমেন্ট। লিগ্যাল এবং কর্পোরেট ডকুমেন্ট গুলা বোঝা অনেক কঠিন, সবাই সব টার্মস বুঝে না, কিন্তু কোম্পানি সেক্রেটারি সেগুলা ভালো করে বুঝে সেগুলাকে ইন্টারপ্রিট করতে হবে কি বোঝাতে চাচ্ছে। তাহলে কোম্পানি সেক্রেটারি প্রোভাইড clarification on legal procedures, corporate charter and bylaws within the scope of authority. Information accessibility and familiarization. Information accessibility and familiarization. Company secretary assists directors in assessing corporate information and familiarizes them with key corporate documents। কোম্পানি সেক্রেটারি সেগুলা কিভাবে সঠিক ডকুমেন্ট গুলাতে কর্পোরেট ডকুমেন্ট গুলা রাখতে হবে, সেগুলা কিভাবে সবার মানে সহজলভ্য হবে সেগুলা সে প্রসেস গুলা বলে থাকেন এবং সেইভাবে সে কাজগুলা করে দেন। কন্ডাক্টিং ইন্ডাকশন ট্রেনিং, delivers induction sessions for newly elected directors to ensure a clear understanding of their roles and responsibilities. Induction training কন্ডাক্ট করে থাকেন। ইন্ডাকশন ট্রেনিং কাদেরকে দেওয়া হয়? যে নিউলি ইলেক্টেড ডিরেক্টর, উনি নতুন করে ডিরেক্টর ইলেক্টেড হয়েছে, উনি জানে না এই অর্গানাইজেশন সম্পর্কে, উনি হয়তো জানে না এই মানে একজন ডিরেক্টর কিভাবে সে তার রোল প্লে করতে হয়, এই ব্যাপারে তাকে প্রাথমিক একটা
ধারণা দিবে। ডিরেক্টর হিসেবে কোম্পানি সেক্রেটারি বলতে বলতে পারে, সেক্রেটারি সাহেব আমি কি কি করবো আমি তো জানি না, আমার কিছু সময় সময় আমাকে কি করেন একটু আপডেট করে দিয়েন। মিটিং প্রসিডিউর কমপ্লায়েন্স, এই মিটিং করতে গিয়ে তার প্রসিডিউর গুলা কিভাবে কমপ্লায়েন্স করবে। এনশিওরস অ্যাডহারেন্স টু কারেক্ট লিগ্যাল অ্যান্ড কর্পোরেট প্রসিডিউর ডিউরিং মিটিংস অফ দ্য বোর্ড অ্যান্ড ইটস কমিটি। দেন আলাদা একটা পার্ট হচ্ছে ডিরেক্টর ইন্ডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কোম্পানি সেক্রেটারি লিগেল তার রুলস এর আন্ডারে ডিরেক্টর ইন্ডাকশন, সকল ডিরেক্টরদেরকেই সে কি করবে, বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দিবে, বিভিন্ন সময় বিভিন্ন রুলস রেগুলেশন জানাবে এবং তাদেরকে ডেভেলপমেন্টে সহায়তা করবে। Tailored induction program coordinates to onboarding and induction for newly appointed directors, ensuring they understand the organizational structure, board and committee procedures, key corporate documents and decisions, roles and responsibilities under corporate governance. Ongoing development supports or facilitates director development initiatives aligned with board evaluation outcomes to enhance individual and collective board performance. Then governance evaluation and improvement. Governance evaluation improvement includes joint review with chairman. The company secretary and chairman should periodically evaluate effectiveness of the board governance framework, including committee performance, opportunities for enhancement of newly governance initiatives, board meeting compliance and administration, director support services, etc. তাহলে আমরা এখানে অনেকগুলা একটু লেন্দি হয়ে গেছে। এখানে আমরা লিগেল এন্ড অর্গানাইজেশন সাপোর্টের আন্ডারে কোম্পানি সেক্রেটারি কিভাবে লিগেল অর্গানাইজেশন সাপোর্ট দিয়ে থাকেন বোর্ড অফ ডিরেক্টরকে, এর আন্ডারে আমরা কি কি আলোচনা করছি একজন একজন করে একটু বলি, আমরা আবার রিভিউ করি, তাহলে বুঝতে সহজ হবে। কেউ একজন শেয়ার করেন। Governance support, ensuring high quality information flow, direct induction and development, periodic governance review. থ্যাংক ইউ। ফার্স্ট পার্ট হচ্ছে গভর্নেন্স সাপোর্ট। গভর্নেন্স সাপোর্টের আন্ডারে হচ্ছে গভর্নেন্স অ্যাডভাইজরি টু দ্য চেয়ারম্যান, ensuring high quality information flow, director induction and development, periodic governance review. Second point হচ্ছে legal and procedural compliance. Legal and procedural compliance includes interpretation of legal and corporate documents, information accessibility and familiarization, conducting induction training, meeting procedure compliance. Our director induction and development under a tailored induction programs, ongoing development. এখানে একটা মিস্টেক হয়েছে, 3 পরে 4 হবে, এখানে দুটোই 3 হয়ে গেছে। গভর্নেন্স ইভালুয়েশন এন্ড ইমপ্রুভমেন্ট আন্ডার হচ্ছে জয়েন্ট রিভিউ উইথ চেয়ারম্যান। দেন হচ্ছে 5 বোর্ড মিটিং কমপ্লায়েন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সাপোর্ট সার্ভিসিং। Those are related with legal and organizational support. বোর্ড অফ ডিরেক্টরকে লিগেল এবং অর্গানাইজেশন সাপোর্টের একজন কোম্পানি সেক্রেটারি কি কি রোল প্লে করতে পারে, তার অথরিটি কি, সেইগুলা এখানে 5টা পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে। 5টা পয়েন্টের আবার প্রতিটা পয়েন্টে সাব পয়েন্ট আছে। 5টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট, সেকেন্ড পয়েন্ট লিগেল এন্ড প্রসিডিউর কমপ্লায়েন্স, থার্ড পয়েন্ট ডিরেক্টর ইন্ডাকশন ডেভেলপমেন্ট, ফোর্থ গভর্নেন্স ইভালুয়েশন ইমপ্রুভমেন্ট, ফিফথ বোর্ড মিটিং কমপ্লায়েন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, আর সিক্স হচ্ছে ডিরেক্টর সাপোর্ট সার্ভিসিং। কারো কোনো বোঝার সমস্যা আছে এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কিছু কোশ্চেন থাকতে হবে তো, কোশ্চেন না থাকলে বোঝাও যাবে যে সবকিছু আমরা বুঝি। এক, দ্বিতীয়ত হচ্ছে হতে পারে যে কি যে কোশ্চেন থাকবে আমি কিছুই বুঝি না, দুইটাই হতে পারে। সুতরাং আমরা ধরে নিব ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা সবই বুঝতে পারছি। ওকে।
দেন হচ্ছে অর্গানাইজিং মিটিংস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং গুলা অর্গানাইজ করে থাকেন কোম্পানি সেক্রেটারি। তাহলে কোম্পানি সেক্রেটারি এই মিটিং গুলা বোর্ড অফ ডিরেক্টরস এর যে মিটিং, বোর্ড অফ ডিরেক্টরস এর কি কি মিটিং হতে পারে? এজিএম, ইজিএম। এজিএম, ইজিএম, আর কি? প্রথমটাই আমরা বাদ দিচ্ছি। বোর্ড অফ ডিরেক্টরস এর প্রথম মিটিং হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড মিটিং। বোর্ড মিটিং, স্ট্যাচুটরি মিটিং। প্রথম মিটিং হচ্ছে বোর্ড মিটিং, তার বোর্ড মিটিং থাকবে। তারপর বোর্ড অফ ডিরেক্টরস এর কমিটি মিটিং। বোর্ড অফ ডিরেক্টরস এর কি থাকে? অনেকগুলা কমিটি থাকে, সে কমিটি মিটিং করবে। সে কমিটি মিটিং এর সেক্রেটারি কোম্পানি সেক্রেটারি থাকে। ক্লিয়ার? দেন হচ্ছে এজিএম, ইজিএম, যা যা আদার যদি কোনো মিটিং থাকে সেগুলো থাকবে। কিন্তু রেগুলার মিটিং হচ্ছে বোর্ড মিটিং। রেগুলার মিটিং কি? বোর্ড মিটিং। তারপর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস এর বিভিন্ন বোর্ড কমিটি মিটিং। অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। বোর্ড অফ ডিরেক্টরস এর অনেকগুলো কমিটি থাকে। এক্সিকিউটিভ কমিটি মিটিং, ইসি মিটিং। ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে ইসি মিটিং থাকে, এক্সিকিউটিভ কমিটি। আবার সব জায়গায় আবার এক্সিকিউটিভ কমিটি থাকে না। রিমুনারেশন কমিটি মিটিং। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অডিট কমিটি, এগুলা বোর্ড অফ ডিরেক্টরদের। ঠিক আছে? সেই এই সবগুলা বোর্ড মিটিং গুলাই কি করতে হয়? কোম্পানি সেক্রেটারি অর্গানাইজ করতে হয়। In listed company, the company secretary plays a central role in organizing and facilitating board of directors meeting, while the overall responsibility for board meetings lies with the chairman. The company secretary manages all administrative, procedural, and communication aspects of the process to ensure meetings are conducted efficiently and in compliance with regulatory and internal requirements. Actually, board of directors এর যে মিটিং এর মূল রেসপন্সিবিলিটি হচ্ছে চেয়ারম্যানের। বোর্ড অফ ডিরেক্টরস এর যিনি চেয়ারম্যান, ওনার হচ্ছে মূল রেসপন্সিবিলিটি। কিন্তু কোম্পানি সেক্রেটারি কি করবে? সেই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রসিডিউরাল, কমিউনিকেশন অ্যাসপেক্ট, এই যে প্রসেসগুলা, সেই প্রসেসগুলো উনি করে দিবেন। এটা হলো কোম্পানি সেক্রেটারির কাজ, রোল, রেসপন্সিবিলিটি। ঠিক আছে? না, আলটিমেটলি ওভারঅল রেসপন্সিবিলিটি কার উপর গিয়ে পড়তে হবে? চেয়ারম্যানের উপর। এখন বোর্ড অফ ডিরেক্টরস এর যে মিটিং গুলা অর্গানাইজ করতে গেলে প্রথম কাজ হচ্ছে প্রি মিটিং রেসপন্সিবিলিটি। দুইটা কাজ, একটা হচ্ছে প্রি মিটিং, তিনটা প্রি মিটিং, অন মিটিং, আফটার মিটিং। তিনটা কাজ আছে কোম্পানি সেক্রেটারি। প্রি মিটিং এও সে কাজগুলো করতে হয়, অন মিটিং এও থাকতে হয়, আবার পোস্ট মিটিং এও তার অনেকগুলো কাজ থাকে। তাহলে প্রি মিটিং এর রেসপন্সিবিলিটি গুলা কি কি? এজেন্ডা প্রিপারেশন। মিটিং এর আগে মিটিং কি কি এজেন্ডার উপর মিটিং করা দরকার, এটার সে চিন্তা করে, এই এজেন্ডা গুলো আগে ফাইনালাইজ করে। কোলাবোরেটস উইথ দ্য চেয়ারম্যান ইন ড্রাফটিং এন্ড ফাইনালাইজিং দ্য এজেন্ডা ফর ইচ বোর্ড মিটিং। প্রতিটা বোর্ড মিটিং এরই কি কি এজেন্ডা হবে, সেই এজেন্ডা গুলা অবশ্যই চেয়ারম্যানের সাথে, বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যানের সাথে কোলাবোরেট করে সেগুলো প্রথম ড্রাফটিং করবেন, তারপরে তার মাধ্যমে সেটা ফাইনালাইজ করবে। এজেন্ডা আগে যদি ফাইনালাইজ না হয় তাহলে কোনো মিটিংও হবে না। সব মিটিং এর ফার্স্ট কাজ হচ্ছে, প্রি মিটিং রেসপন্সিবিলিটি হচ্ছে এজেন্ডা প্রিপারেশন। দেন প্রেজেন্টেশন এন্ড ব্রিফিং মেটেরিয়াল। এজেন্ডা প্রিপারেশনের পরে কি কি মেটেরিয়াল, সেখানে প্রেজেন্টেশন কি হবে, সেখানে মেটেরিয়াল কি কি দিতে হবে, এই নিয়ে কোম্পানি সেক্রেটারি কাজ করে থাকে। সে একটা প্রেজেন্টেশন, ওই মিটিং এর প্রেজেন্টেশন ডেভেলপ করেন এবং সেটা অবশ্যই ডিসকাশন করে নেবেন চেয়ারম্যানের সাথে। ব্রিফিং নোটস, সেই ডিসকাশন, সেই প্রেজেন্টেশন থেকে ব্রিফিং নোটস গুলা কি কি হবে এবং সেখানে কি কি গাইডেন্স দেওয়া হবে, স্ট্রাকচার ডায়লগ কি কি হবে, এই জিনিসগুলা আগে থেকে কি করা হয়? সেট করা হয়। দেন কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। এখন প্রি মিটিং এর এজেন্ডা সেট করলো, তারপরে এটা কমিউনিকেশনে যাইতে হবে, কোঅর্ডিনেশন করতে হবে। এটাও প্রি মিটিং এরই কাজ।
নোটিশ অফ মিটিং, মিটিংটার যে হবে সেই একটা নোটিশ দিতে হবে। ইস্যুস ফর্মাল নোটিফিকেশন অফ আপকামিং board meeting to all directors in accordance with regulatory timelines and internal policy. Inter-meeting communication coordinates communication between the chairman and board members between meetings to ensure alignment and preparedness. Then procedural compliance. Procedural কিছু compliance আছে। Adherence to procedures ensures that all statutory procedures and governance protocols related to board meetings are properly followed, including quorum requirements, voting procedures, and documentation standard. ঠিক আছে, এগুলো হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স কিছু ইস্যু আছে। আপনার যদি বোর্ড মিটিং এর কোরাম না হয় তাহলে কিন্তু করতে পারবে না। সেখানে ভোটিং এর সিস্টেম রাখতে হয় কোনো একটা এজেন্ডা পাস করানোর জন্য, এবং সেটা ডকুমেন্টেশনে করতে হবে। ডকুমেন্টেশনে রেকর্ড কিপিং রাখতে হয়। তাহলে ডকুমেন্টেশন রেকর্ড কিপিং এর আন্ডারে কি থাকে? মেইনলি হচ্ছে মাইনোটস অফ মিটিং। মিটিং এর কি কি আলোচনা হয়েছে, কি কি কথা বলা হয়েছে, সিদ্ধান্তগুলো কি কি, সেগুলো ডকুমেন্টেশন করতে হয়, রেকর্ড রাখতে হয়। In collaboration with the chairman, the company secretary is responsible for drafting accurate minutes of board meetings, archiving minutes and relevant documentation in accordance with legal and internal requirements. এই হলো আমরা মিটিং অর্গানাইজেশনের ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরকে কিভাবে কোম্পানি সেক্রেটারি সহায়তা করে থাকে। প্রি মিটিং রেসপন্সিবিলিটি কিছু আছে, দেন কমিউনিকেশনের কোঅর্ডিনেশন করতে হয়, প্রসিডিওর কমপ্লায়েন্স গুলা ফলো করতে হয়, দেন হচ্ছে ডকুমেন্টেশনের রেকর্ড কিপিং করতে হয়। তাহলে সর্বশেষ সামারি যদি আমরা বলি, দ্য কোলাবোরেটিভ efforts of the chairman and the company secretary in organizing board meetings help ensure effective governance, compliance, decision making. The company secretary role is crucial in maintaining procedural integrity, facilitating director engagement, and preserving institutional memory. তাহলে আমাকে একটু বলেন, আপনারা একটু বলেন, আমরা কোম্পানি সেক্রেটারি মিটিং অর্গানাইজেশনের ক্ষেত্রে, বোর্ড অফ ডিরেক্টরের মিটিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কি কি কাজ করতে হয় এবং কিভাবে সে সহায়তা করে থাকেন, তার রেসপন্সিবিলিটি গুলো কি কি? প্রি-মিটিং রেসপন্সিবিলিটি। প্রি-মিটিং রেসপন্সিবিলিটির মধ্যে এজেন্ডা থাকবে, এজেন্ডা প্রিপারেশন থাকবে, প্রেজেন্টেশন এন্ড ফিলিং ম্যাটেরিয়াল থাকবে। আর তারপর হলো কমিউনিকেশন কোঅর্ডিনেশন, তারপর নোটিশ অফ মিটিং থাকবে, ইন্টার মিটিং কমিউনিকেশন থাকবে। আর 3 নম্বর হলো প্রসিডিউরাল কমপ্লায়েন্স। প্রসিডিউরাল কমপ্লায়েন্সের মধ্যে অ্যাডান্স এন্ড প্রসিডিউরাল থাকবে। আর 4 নম্বর হলো ডকুমেন্টেশন এন্ড রেকর্ডিং কিপিং, তার মধ্যে মিটিং মাইনর থাকবে। থ্যাংক ইউ। অন্য আরেকজন বলেন, তাহলে সবার মুখস্থ হবে। Responsibility, roles and responsibility of a company secretary for organizing meetings of the board of directors বলতে আমরা কি বুঝি? আনমিউট করে নেন, একজন বলেন। বলেন, তোকে তো বলছি, আরেকজন বলেন।
এটা কি আমরা কোম্পানি সেক্রেটারির মিটিং রেসপন্সিবিলিটি গুলো বলবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি মিটিং রেসপন্সিবিলিটি গুলো কি? অর্গানাইজিং মিটিংস অফ ওকে। দ্য বোর্ড অফ ডিরেক্টরস এর হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ কোম্পানি সেক্রেটারি ফর অর্গানাইজিং মিটিংস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস? প্রি মিটিং রেসপন্সিবিলিটির মধ্যে হচ্ছে মিটিং এ কি আলোচনা হবে সেটা প্রিপেয়ার করে কোম্পানি সেক্রেটারি। এটার নাম কি, এটা দেন বলতে হবে? এজেন্ডা প্রিপারেশন। এজেন্ডা প্রিপারেশন, রাইট। নেক্সট। রাইট। প্রেজেন্টেশন এন্ড ব্রিফিং ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আহ, ওখানে কি ব্রিফ হবে সেটার একটা প্রেজেন্টেশন রেডি করে, এবং সেটা হচ্ছে ওখানে ডিসকাস করা হয় মিটিং এ। সো এগুলো হচ্ছে প্রি মিটিং রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তারপরে কমিউনিকেশন কোঅর্ডিনেশন করে, মিটিং এর নোটিশ দেয় যে কখন মিটিং হবে, আহ, সবাইকে জানানো আর কি। আর ইন্টার মিটিং কমিউনিকেশনও হয় চেয়ারম্যান আর বোর্ড মেম্বারের মধ্যে, তাদের অ্যালাইনমেন্ট নিয়ে এবং তারা যাতে প্রস্তুত থাকতে পারে তাদের প্রস্তুতির জন্য। আর তারপর হচ্ছে প্রসিডিউরাল কমপ্লায়েন্স, যেটা এটার মধ্যে আছে অ্যাডারেন্স টু প্রসিডিউর। যত স্ট্যাটিউটারি প্রসিডিউর গুলো রয়েছে, গভর্নেন্স এর কোনো প্রোটোকল থাকলে ওগুলো বোর্ড মিটিং এ যাতে প্রপারলি ফলো করে স্পেশাল সেই বিষয়টা আর কি কোম্পানি স্পেশালি সেক্রেটারি স্পেশালি দেখে। স্পেশালি হচ্ছে কি কি প্রসিডিউর, অ্যাটেন্ডেন্স প্রসিডিউরে কি কি থাকে? স্পেশালি হচ্ছে কোরাম রিকোয়ারমেন্ট। মিটিং শুরুর সময় শুরুতে কি করতে হয়, দেখতে হয় কোরাম পূর্ণ হচ্ছে কিনা, কোরাম রিকোয়ারমেন্ট। দেন মিটিং এর ভিতরে যাওয়া থাকতে হয়, মানে থাকতে পারে ভোটিং প্রসিডিউর। দেন হচ্ছে সে ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয় কিনা। ক্লিয়ার? কোরামটাই সবচেয়ে বড় ব্যাপার। দেন হচ্ছে রেকর্ড কিপিং, ডকুমেন্টেশন রেকর্ড কিপিং এর আন্ডারে কি কি থাকবে? এটার মধ্যে হচ্ছে মিটিং মিনিটস, মিটিং এ যে আলোচনা হলো সেটা আবার হচ্ছে ব্রিফ করে বা সামারি আকারে দিয়ে দেওয়া, ড্রাফট করে দেওয়া। মিনিটসটা কিভাবে করে সেটা বলেন তো, এখানে কিন্তু দুইটা পার্ট দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে প্রথমে ড্রাফটিং করে, ড্রাফট বোর্ড হুম। মিনিটসটা ড্রাফটিং করে। দেন হচ্ছে ড্রাফটিং এর পরে সেটা যে ফাইনাল হলো সেটা কি করা হয়, আর্কাইভ রাখা হয়। এটা কিন্তু রাখতে হয় 5 বছর 7 বছর পর্যন্ত, ঠিক ইয়েস আছে? স্যার। ওকে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে আপনি যদি কোম্পানি সেক্রেটারি কাজ না করেন, অন্তত আপনি জানতে পারলেন কোম্পানি সেক্রেটারি কি কি কাজগুলো করে। মিটিং রিলেটেড কাজটা এখানে বললাম। দেন একটু আগে আমরা বলছি রেগুলেটরি রিকোয়ারমেন্ট ব্যাপারে আমরা কি কাজ করে, অ্যাডভাইজারি রোলস গুলা কাজ করে, অর্থাৎ কোম্পানি সেক্রেটারির রেসপন্সিবিলিটি গুলা, রোলস গুলা আমরা এখানে আলোচনা করতেছি। যেগুলো আমরা আলোচনা করছি, লিগ্যাল এন্ড অর্গানাইজেশনাল সাপোর্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। The company secretary should brief newly elected directors on, নিউলি ইলেক্টেড ডিরেক্টরকে সে ব্রিফ করে থাকে। কি কি ব্যাপারে ব্রিফ করে একটু আগে আমরা বলছি, এখানে আরো ইন ডিটেলস আর একটু বাড়ায় বলছি, এবার আপনারা দেখে নিন। প্রোভাইডিং দ্য বোর্ড অফ ডিরেক্টরস উইথ অ্যাক্সেস টু ইনফরমেশন, বোর্ড অফ ডিরেক্টরসদেরকে যে ইনফরমেশন গুলো তাদের দরকার, সেই ইনফরমেশন গুলো তাদেরকে প্রোভাইড করে থাকেন। ইনফরমেশন, বোর্ড অফ ডিরেক্টরসের ইনফরমেশন কি কি দরকার পড়ে, কোম্পানি সেক্রেটারি তাদেরকে প্রোভাইড করে থাকে মাইনস গুলা, minutes of the board and its committee meetings, decisions and documents approved by the board of directors and its committee meetings, the reports prepared by the audit committee, the internal auditor and or external auditor or any other committees established by the board of directors, financial documents of the company. এগুলো মানে আমরা ডিটেলস আলোচনা করি না, এটা এটা দরকার আছে। তাহলে কোম্পানি সেক্রেটারি শুড ব্রিফ নিউলি ইলেক্টেড ডিরেক্টরকে কি কি ব্রিফ করে থাকেন? কোম্পানি সেক্রেটারি আমরা আগে বলছি নিউলি ইলেক্টেডকে ব্রিফ করেন, কি কি ব্রিফ করেন? Corporate procedures that regulate the operations of board of directors and other governing body, organizational structure and officers of the company, company's internal document, decisions of the general meeting of shareholders and the board of directors that are in effect, availability of information required by directors for the proper discharge of other duties. Providing the board of directors with access to information, the board corporate corporate secretary plays a key role, কি কি করে, minutes of the board and its committee meeting,
তারপর হচ্ছে ডিসিশন কি কি হলো, ডকুমেন্ট গুলো তাদের প্রোভাইড করা থাকে। অডিট কমিটি, ইন্টারনাল অডিটর, এক্সটার্নাল অডিটর, এই যে বিভিন্ন রিপোর্ট টিপোর্ট আসে সবগুলা বোর্ড অফ ডিরেক্টরসকে প্রোভাইড করে থাকে কোম্পানি সেক্রেটারি। লিগেল কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হলে সেই কাজগুলা কোম্পানি সেক্রেটারি করে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা কাজ এতক্ষণ আমরা যেটা এখন বলছি সেগুলা ডিরেক্টরদেরকে কি কি হেল্প করে থাকে, মিটিং কিভাবে করে থাকে, সকল কিছু বললাম। তারপরে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে কোম্পানি সেক্রেটারি, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের রাইটটা প্রোটেকশন করা। শেয়ার হোল্ডাররা সঠিকভাবে ইনফরমেশন পাচ্ছে কিনা। কারণ কোম্পানি সেক্রেটারি আমরা ডেফিনিশনের শুরুতে আমরা দেখছি একটা হচ্ছে কোম্পানি, বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, রেগুলেটরস, হ্যাঁ, আদার স্টেক হোল্ডার, এই সবার কাছে কিন্তু সে রেসপন্সিবল। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে যেরকম রেসপন্সিবল, কোম্পানির কাছে যেরকম রেসপন্সিবল, শেয়ার হোল্ডাররা যারা আছে, জেনারেল শেয়ার হোল্ডার, তাদের কাছেও কিন্তু সে রেসপন্সিবল। তাকে কিন্তু রেগুলেটরি বডি যারা আছেন ওনারাও কিন্তু কোম্পানি কোনো কিছু হলে, কোম্পানি সেক্রেটারি ভুল করে তার পানিশমেন্ট হবে, রেগুলেটরি বডিও তাকে ধরবে। যত স্টেক হোল্ডার আছে সবাই কোম্পানি সেক্রেটারিকে ধরতে পারবে। তাহলে হোয়াই শেয়ার হোল্ডার প্রোটেকশন ম্যাটার, শেয়ার হোল্ডার আর দ্য ট্রু ওনার অফ দ্য কোম্পানি। কোম্পানির আসল মালিক কিন্তু ডিরেক্টররা না, কোম্পানির আসল মালিক কারা? শেয়ার হোল্ডার। ডিরেক্টর, অনেক ডিরেক্টর আছে শেয়ার হোল্ডিং ছাড়াও ডিরেক্টর পাওয়া যায়, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তাহলে এই যে শেয়ার হোল্ডাররা আলটিমেটলি ওনার, তাদের রাইটস প্রোটেকশন করতে হবে। The rights of shareholders include participation in decision making, access to transparent information, fair treatment and redress of grievance. Then what will be the role of the company for protecting shareholder rights? The company secretary acts as the custodian of shareholder governance and transparency. Company secretary shareholderদের কাস্টোডিয়ান হিসাবে কাজ করে। সে তার উপর ভিত্তি করে, তার তথ্যের উপর ভিত্তি করে শেয়ার হোল্ডাররা মনে করে না অর্গানাইজেশন ভালোই আছে, আমার অর্গানাইজেশনের কোনো সমস্যা হয় নাই, তাহলে সে প্রটেক্টিং শেয়ার হোল্ডার্স রাইট, তাকে প্রটেক্ট করতে হবে। জেনারেল মিটিং অফ শেয়ার হোল্ডার, এখানে কি কি থাকতে পারে সেগুলা রাইট গুলা আমরা পরে দেখে নিব। ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি, কোম্পানি সেক্রেটারি যে ডিসক্লোজার করতে হবে এবং সেটা ট্রান্সপারেন্ট হতে হবে, সেই ডিসক্লোজার গুলা যদি ট্রান্সপারেন্ট না হয় তাহলে কিন্তু হবে না। এই ছিল আমাদের এই চ্যাপ্টার, আমরা এখানেই শেষ করে দিব। নেক্সট চ্যাপ্টার, নেক্সট ডেতে আমরা নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করব। এখন পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করছি, কারো কাছে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করেন, আমরা অথবা এর উপরে আলোচনা করে আমরা শেষ করে দিব। আপনাদের এই আজকের কোর্সের উপর, আজকের যে প্রেজেন্টেশন তার উপরে অথবা অন্য কোনো কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি এই ম্যাটেরিয়ালটা কি গ্রুপে দিয়ে দেওয়া হবে? জি, ম্যাটেরিয়ালটা কি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিছি, আগেই দিয়ে দিছি, গত ক্লাসের পরে দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখে নিয়েন আপনারা। কারো কোনো কোশ্চেন আছে, জানা আছে কিছু? যদি না হয় তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস সম্ভবত শুক্রবারে, ফ্রাইডে না? এই সময়ে সবাই ভালো থাকেন, আমরা ইনশাল্লাহ ওই দিন দেখা হবে। আপনারা যারা ম্যাটেরিয়ালস যদি না পেয়ে থাকেন আবার জানাবেন, আবার দিয়ে দিব। আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও নিতে পারেন, কেউ যদি গ্রুপে না থাকেন তাহলে হয়তো পাবেন না, কিন্তু গ্রুপে থাকলে, আগে থেকে থাকলে অবশ্যই পাবেন। তাহলে আমরা শেষ করে দিব, কারো কোনো কোশ্চেন নাই?
No more question. Okay. Allah Hafiz. Fiamanillah to everyone. ট্রেনিং এর কেউ কি রেজিস্ট্রেশন করেছেন? না ভাই, শুধু মেইল পাঠাইতেছে, এখনো কোনো রেজিস্ট্রেশনে করি। লাস্ট ডেট 28 তারিখ না? হ্যাঁ, আচ্ছা, আজকে নাকি সন্ধ্যায় কি রেকর্ডেড ক্লাসের কি হয়েছিল ওইটাতে, এটা সম্পর্কে আসলে কিছু যদি জানেন বলেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই পাসওয়ার্ড দিয়ে ওই সিএমএ স্পেসে লগ ইন করবেন। প্রায় 7-8টা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের রেকর্ডিং ক্লাসগুলো ওরা আপডেট করবে, হয়তো 1-2টা করে করেছে। এই তো, মানে আমি আজকে ওইটাই ঢুকছিলাম আর কি, সিএমএ স্পেসে ঢুকছিলাম, ওই রেজিস্ট্রেশন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটাই পাসওয়ার্ড। ওটা দিয়ে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আপনার আপনার নামে একটা ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে হচ্ছে যে আপনি দেখবেন আর কি ওই রেকর্ডিং ক্লাস ক্লাস যাই হোক যেটা হোক রূপক ভাই, এটা কোথায় লগ ইন করবো? নিজের ইসের যে হ্যাঁ, আইসিএম ওই এর ওয়েবসাইটে? সিএমএ স্পেস আছে, অর্থাৎ ওই আপনার ইসে যাবেন, আইসিএমই ওয়েবসাইটে যে দেখবেন যে সিএমএ স্পেস বলে একটা ইয়া আছে আর কি, ও, অপশন আছে। হ্যাঁ, জি 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 জি। ওই অপশনে হচ্ছে যে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন, হচ্ছে আইডিটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডটাও রেজিস্ট্রেশন নাম্বার। ওকে ওকে। ওটা গেলে একটা ড্যাশবোর্ড আসবে, সেই ড্যাশবোর্ডে 6 থেকে 7টা না 8টা সাবজেক্টের রেকর্ডিং ক্লাস ওরা আর কি ইনক্লুড করবে, ওইখানে হয়তো 1-2টা করে আপডেট করছে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক। আর ট্রেনিং এর তো কেউ করে নাই না না না, এখনো রেজিস্ট্রেশন? করিনি, রেজিস্ট্রেশন করিনি, ওরা বারবার মেইল পাঠাইতেছে, দেখি কত পাঠাতে পারে। মেইল তো বাড়াচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই যে ডে ওয়াইজ কি, মানে আমি যদি নলেজ লেভেলের এই 3 রবি মঙ্গল মনে হয় শুক্রবার যদি নিই, তাহলে কি বিজনেস লেভেল কি পরের ওই সোম বুধ আর শুক্র নেওয়া লাগবে? হ্যাঁ, ওই মানে system কি করে যায়, তারপর আবার টাইমিংটাও তো 2 ভাগেই দেওয়া আছে। এখনো বুঝতেছি না আসলে কি করবে না করবে। ওরা আগে একটা লেভেলের ট্রেনিং কমপ্লিট করার পরে পরের লেভেলটা করতে, ওরা দুইটা একসাথে দিয়েছে, এই জন্য আসলে বুঝতেছি না কি করবো।